শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পাশাপাশি সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের এমডির বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। সমন জারির পরও এই দুজন আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 4,14,00,000 টাকার চেক ডিসঅনার হওয়ায় এই মামলাটি করেছে আইএফআইসি ব্যাংক। সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড 2017 সালে আইএফআইসি ব্যাংক থেকে 4,14,00,000 টাকা ঋণ নেয়। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি গত বছরের 4 সেপ্টেম্বর ব্যাংকে 2টি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করলে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সাড়া না পেয়ে 15 ডিসেম্বর আদালতে মামলা করে ব্যাংক। সাকিব সহ 4 জনকে আসামি করা হয়। 18 ডিসেম্বর তাদের নামে সমন জারি করা হয়। রোববার ফার্মের পরিচালক ইমদাদুল হক আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। অপর আসামি মালাইকা বেগম মারা যাওয়ায় তার মৃত্যু প্রতিবেদন চাওয়া হয়েছে। আর সাকিব আল হাসান ও ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন আদালতে উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম। আদালত যদি সমন দিয়ে থাকে আর যদি সমনটা জারি হয় আর দায়ীদারকে যদি আপনি উপস্থিত না হন, তাহলে আপনার বিরুদ্ধে পরবর্তী স্টেপ হলো আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যে আপনাকে পুলিশ আদালতে ধরে নিয়ে আসবে। গ্রেপ্তার আদেশ বাস্তবায়ন বিষয়ক প্রতিবেদন দাখিলের জন্য আদালত 24 মার্চ দিন ঠিক করেছেন। ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই, যার কারণে সে একজন একজন ডিফল্টার হয়। আদেশের বিষয়ে সাকিবের আইনজীবী বা তার কোম্পানির কারো বক্তব্য পাওয়া যায়নি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহ হত্যা মামলায় খালাসপ্রাপ্ত দণ্ডভোগ শেষ হওয়া প্রায় 200 আসামিকে জামিন দিয়েছেন আদালত। বিস্ফোরক আইনে করা মামলায় আজ সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে শুনানি হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ দেওয়া হয়েছে আগামী 10 ফেব্রুয়ারি। রোববার আদালতে হাজির করা হয়েছিল প্রায় 100 আসামিকে। সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয়। প্রথমে আদালতের রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। আর আদালতে কার্যক্রম শুরুর খবর পেয়ে ভোর থেকেই বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে স্বজনরা অবস্থান নেন। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করেন এসব আসামি। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী ছিলেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হওয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। মাননীয় আদালত আজকে সবকিছু বিচার বিশ্লেষণ করে নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন। আর 10 বছর যেগুলো ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই বক্তব্যে যাচ্ছি। মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য, দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে যাই হোক, দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে, ওই মানুষটার কাছে, ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে। এটা তো বোঝেন নাকি? এটা তো বোঝেন। আমরা দুদিন আগে আমি একজন ব্যক্তির টক শো দেখছিলাম। উনি কথা প্রসঙ্গে বলছিলেন, সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না, যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে। চেষ্টা ঠিক আছে, করতেই পারে তারা, কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে, কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে? পেছনের গুলা বাদই দিলাম, উনি বলছেন যে পেছনের গুলো না হয় বাদই দিলাম, এই জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে, প্রায় 1,500 থেকে 2,000 মানুষকে যে হত্যা করেছে, প্রায় 30,000-এর মতন মানুষকে যে তারা জখম করেছে, ইউনিসেফের বক্তব্য অনুযায়ী 64টা শিশুকে তারা হত্যা করেছে। এর
জবাব তারা মানুষের সামনে কি দিবে, এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে। সহকর্মীবৃন্দ, আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে, জবাব তো আপনাকে দিতে হবে। যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে যাবেন, আপনাকে জবাব দিতে হবে না? সে যদি বলে যে এই মিয়া তোমার ওই লোক এসে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি এই অন্যায় অবিচার করেছে, তোমার দলের লোক এসে, আপনি কি জবাব? আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না, ও দলের কেউ না, তাতে কি হয়ে যাবে? তাতে তো হবে না। সহকর্মীবৃন্দ, আমাদের সামনে উদাহরণ আছে, একদম একদম পরিষ্কার উদাহরণ আছে। জনগণ যখন ক্ষিপ্ত হয়, জনগণ কিভাবে স্বৈরাচারকে খেয়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে। সহকর্মীবৃন্দ, মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ। জনগণ যদি ক্ষিপ্ত হয়, যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল, আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে টুইস্ট করতে পারে। দলীয় প্রোগ্রাম বলছি, তারপরে এটা তো দলীয় থাকবে না, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, ইন্টারনেটে কানেক্টেড, এটা বেরিয়ে যাবে। বিষয়টি হচ্ছে যে জলজল করছে সেই উদাহরণ। কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ, দিন শেষে সেই জনগণ, আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা চলছে। সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি দেখাচ্ছিলাম সেটি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে। জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। এরপরে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। আপসহীন যোদ্ধা আর মুক্তির মহানায়কের জন্মদিন আজ। সেই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের নায়ক জিয়াউর রহমানের সমাধিতে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে সাবেক রাষ্ট্রপতিকে স্মরণ করেন তারা। পরে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ঐক্যবদ্ধ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। তিনি প্রথম, যিনি একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন। একই সাথে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উপর গুরুত্ব দেন তিনি। এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। 1936 সালে বগুড়া জেলার বাগমারায় জন্ম নেন সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কোনো রাজনীতির মধ্যে থাকতে চায় না নির্বাচন কমিশন। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। বলেছেন, এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে হালনাগাদ কার্যক্রম। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানিয়েছেন সিইসি। গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। জানায়, এই মুহূর্তে দেশে মোট ভোটার 12,36,83,512। তালিকায় নতুন ভোটার প্রায় 18 লাখ। ভোটার বৃদ্ধির হার 1.5%। সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।
এর আওতায় প্রতিটি ভোটারের তথ্যই যাচাই বাছাই করা হবে। এই হালনাগাদ কার্যক্রমে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিতে ল্যাপটপ ও স্ক্যানার সহ তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য অন্যান্য সরঞ্জাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে ইউএনডিপি। এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার পন্থা জানতে ইসি সহ অংশীজনদের সাথে কথা বলছে ইউএনডিপি। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কিভাবে সহায়তা দেয়া যায় ইউএনডিপি সেটা পর্যালোচনা করছে। রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে আলোচনা করছে। পরে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেন, বর্তমান কমিশনের কাছে জাতির প্রত্যাশা অনেক। ডিসেম্বরের মধ্যেই হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ জানান তিনি। কম বেশি হতে পারে, বাট আমাদের টার্গেট যেটা ডেট 6 মাস, এই 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে। আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছি, এত লোক নামাচ্ছে, মাঠে নামাচ্ছি। এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ। দিস নিউ কমিশন ইজ নাও ফুললি কমিটেড টু এনশিওর এ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন। চলতি বছরের জুলাইয়ের মধ্যে নির্বাচন চায় বিএনপি। এই বিষয়ে সিইসি জানান, কোনো রাজনৈতিক বক্তব্য বিবেচনায় নেওয়া হচ্ছে না, কেননা রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, কাজ করবে আইন মেনে। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট, একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে কাজ করবেন 65,000 কর্মকর্তা কর্মী। এই কার্যক্রম চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। আর এ সময় দেশটির সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মার্সেলো কার্লোস। ডক্টর ইউনুস বলেছেন, ফুটবলের মাধ্যমে বাংলাদেশের সাথে আর্জেন্টিনার আবেগঘন একটি সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতে প্রস্তুত আছে বাংলাদেশ। বিনিয়োগ, তুলা ও জ্বালানি খাতে বাণিজ্যের সম্ভাবনাগুলো খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে বাংলাদেশের দূতাবাস স্থাপনের অনুরোধ জানান মার্সেলো কার্লোস সেসা। আর সেই সাথে বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নাডিয়া সিম্পসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে তিনি সাক্ষাৎ করেন। এ সময় জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাও করেন তারা। এ সময় আগামী আগস্টে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে নাডিয়া সিম্পসনকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। নাডিয়া সিম্পসনও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও তাদের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া স্বচ্ছতার বিষয়ে তিনি জানতে চান। এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজে জাতিসংঘের সমর্থন চান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর এই প্রথম চিফ প্রসিকিউটর কার্যালয়ে এলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। দীর্ঘ আলাপে গোয়েন লুইস জানতে চান জুলাই আগস্টের হত্যার বিচার প্রক্রিয়া এবং এর স্বচ্ছতা নিয়ে। এ সময় কারিগরি এবং প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেন তিনি। বিচার প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ করার ব্যাপারে আমরা কি ধরনের স্টেপস নিচ্ছি, কি কাজ করছি, সেই ব্যাপারে কোনো অ্যাসিস্ট্যান্সের দরকার আছে কিনা, এইসব বিষয় নিয়ে খোলামেলা তারা আলোচনা করেছেন। তারা আমাদের জানিয়েছেন যে এই কার্যক্রম যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে এই বিচারের ব্যাপারে যে আকাঙ্ক্ষা আছে, যে অপরাধ এখানে হয়েছে, যে ভিকটিম পরিবার যাদের স্বজনদেরকে হারিয়েছে, প্রিয়জনদের হারিয়েছে, তাদের বিচার প্রাপ্তির যে অধিকার আছে, সেই বিষয়ে এই বিচারটা যাতে ভালোভাবে হয় সেই জন্য
জাতিসংঘ এই প্রক্রিয়াকে সমর্থন জানাবে যতটুকু তাদের পক্ষে সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরুর পর জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ১৫০ শতাধিক অভিযোগ জমা পড়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়ে। অল্প সময়ের মধ্যে ২-১টি অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। অগ্রগতি তো অবশ্যই আছে, অগ্রগতি আছে বলেই তো আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে আমরা চার্জশিট দিতে পারবো, বা চার্জশিট বা পুলিশ রিপোর্ট, তদন্ত রিপোর্ট সেটা আসবে, চলমান আছে। আশা করছি আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে অন্তত ২-১টা মামলার প্রতিবেদন আমরা পেয়ে যাব। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে দিল্লির জবাবের অপেক্ষায় আছে ট্রাইব্যুনাল। কোনো উত্তর না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেন চিফ প্রসিকিউটর। আমরা তো কয়েক ধাপে আসলে রিপোর্ট দিতে হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সূর্য চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুদক। এই অভিযানে নগদ ১৬,২৫,০০০ টাকা সহ ফিক্সড ডিপোজিটের ৪,৪৫,০০,০০০ টাকার ডকুমেন্ট পাওয়া গেছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অভিযান বিকেল ৪টায় গিয়ে শেষ হয় এবং অভিযান শেষে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান জানিয়েছেন, নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। সঞ্চয়পত্র অনুযায়ী বাকি অর্থের তদন্তও করবে দুদক। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর এসকে সূর্য চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর জেরে ১৪ জানুয়ারি এসকে সূর্যকে গ্রেপ্তার করে দুদক। ১৬,২৫,০০০ টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় ৪,৪৫,০০,০০০ টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। ব্যাংকগুলোর নাম এবং শাখাগুলো লিখে নিয়েছি এবং পরবর্তীতে আমরা সে সকল ব্যাংকে তল্লাশি করে সেখান থেকে কত টাকা রয়েছে এবং কত টাকা লেনদেন করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করব। অন্তর্বর্তীকালীন সরকারকে আলাপ আলোচনার মাধ্যমে ২০২৫ সালের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে তিনি কথা জানিয়ে বললেন, ১৬ বছর ধরে মানুষের প্রত্যাশিত নির্বাচনের ব্যবস্থা করুন। আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ৫ মাস পার হলেও জাতিগত বৈষম্য দূর করতে কোনো ধরনের তৎপরতাই দেখা যায়নি। বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে সংস্কার কমিশন গঠন হলেও বৈষম্য দূরীকরণে কোনো সংস্কার কমিশন গঠন করা হয়নি। তিনি বাজারের চড়া মূল্য নিয়েও মন্তব্য করেন। বলেন, বর্তমান সরকারের তো কোনো সিন্ডিকেটের সাথে সমন্বয় নেই, তাহলে কেন বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না? সাইফুল হক অভিযোগ করে বললেন, এই সরকার অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি আদিবাসীদের উপর হওয়া হামলারও নিন্দা জানান। মানুষের জানমাল জুটিয়ে যাচ্ছে বাংলাদেশে। যারা হামলা করেছেন আদিবাসী ছাত্র জনতার উপরে, তারা ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের কোন বন্ধু শক্তি নয়। সরকারকে বলতে চাই, আলাপ আলোচনা করে বোঝাপড়া করে ২০২৫ সালের মধ্যে তবে কখন একটা জাতীয় নির্বাচন হতে পারে, আলাপ আলোচনা করে দিন তারিখটা নির্ধারণ করুন। নির্বাচন কমিশনকে সেভাবে আপনারা পরামর্শ দিন। ৬০০ টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রি শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে ইলিশ মাছের স্বাদ নিতে পারে তার জন্যই সরকারের এমন উদ্যোগ। দুপুরে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য উপদেষ্টা। কম দামে ইলিশ মাছ সংগ্রহের জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন। আর প্রাথমিকভাবে 450 থেকে 850 গ্রাম ওজনের ইলিশগুলো 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রচলিত বাজারে ইলিশের দাম কমানো কঠিন, তাই মধ্যস্বত্বভোগীদের দূরে রেখে সরকারের এমন উদ্যোগ বলেই জানান উপদেষ্টা। আর ভবিষ্যতে এমন কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আমরা অন্তত একটা প্রমাণ রাখতে চাই যে উৎস থেকে মাছ ধরার জায়গা থেকে সরাসরি যদি আমরা বিক্রয়ের জায়গায় আনতে পারি তাহলে এটার দাম কমানো সম্ভব। তার মানে মাঝখানে যতগুলো হাট বদল হয়, মাঝখানে যতগুলো মধ্যস্বত্ব ভাগ আছে, সেই ভাগটাকে কমাবার আমরা একটা প্রক্রিয়া শুরু করতে চাই। মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকায় জাহাজ ডাকাতির ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ এবং তারা সবাই ডাকাত দলের সদস্য। আজ সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান। তিনি বলেছেন, অভিযানে প্রায় 350 মেট্রিক টন ফার্নেস অয়েল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। জাহাজ ডাকাতির মূল হোতারা নজরদারিতে রয়েছে। নৌ পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান ডিআইজি। গত 10 জানুয়ারি মুন্সিগঞ্জের শীতলক্ষা নদীর মোহনায় ডাকাতির শিকার হয়
ও.টি. বিন জামান ১ নামের জাহাজটি শনিবার এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়। অবৈধ পার্কেট আটক, অবৈধ নৌযান আটক, অবৈধভাবে বালু উত্তোলন, এই বিষয়গুলো আমরা প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের নৌপুলিশের কার্যক্রম বিস্তৃত করেছি। সরকারের পক্ষ থেকে, আমাদের পুলিশের সদর দপ্তরের পক্ষ থেকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে নৌপুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করা যায় এবং নৌপুলিশকে আরও বেশি খুব দ্রুততার সাথে কাজে লাগানো যায়, সেই চেষ্টা অব্যাহত আছে। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, নিরাপত্তা জোরদার আছে এবং সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে আছেন বিজিবি সদস্যরা। টহল তল্লাশি বাড়ানো হয়েছে। বেরিয়ে আসছে শনিবারের সংঘর্ষের ক্ষয়ক্ষতি। একটি কুলের বাগান কেটে ফেলেছে ভারতীয়রা। আম গাছ সহ বিভিন্ন ফসলের ক্ষেতেও ক্ষতি করা হয়েছে। শনিবার আম গাছ আর ফসল কাটাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সাউন্ড গ্রেনেড ছুড়ে বিএসএফ। এতে ৫ বাংলাদেশি কৃষক আহত হন। পদ্মাপাড়ের মানুষের কঠোর প্রতিরোধে বিএসএফ সহ ভারতীয়রা পিছু হটে। পরে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী। সীমান্তের দুপাশেই বিজিবি এবং বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। আমরা এখানে মাঠে ধরেন প্রত্যেকদিন ঘাস কাটে, কিন্তু আজকে বিজিবি যাইতে দিচ্ছে না, মানে জনগণ অবস্থা ভালো লাগে দেশের এলাকা, মনে বিজিবি যাইতে দিচ্ছে না। আমার গাছ সব কিছু ঝুড়ে টুড়ে চলে, বিএসএফরা মেলে কিছু করেছে, ক্ষতি করেছে বাংলাদেশের। সীমান্তে অধিকার রক্ষায় প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু দেশের সীমানা সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, আগের মতো ভারতকে ছাড় দিচ্ছে না বাংলাদেশ। পূর্বের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি, এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই উত্তেজনা আলোচনা। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিচ্ছে। গুলি, মারামারি ও বোমা ছোড়ার ঘটনাও ঘটেছে। এবং সিনিয়র সচিব রাজধানীর তেজগাঁওয়ে ভূমি অফিসে ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশের সীমান্ত আইন লঙ্ঘন করলেও আগের সরকার চুপ থাকতো, এখন সেটা হচ্ছে না। এই সীমান্তের এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন ১৫০ গজের ওই দিকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সীমান্ত পরিস্থিতি নিয়ে ডিজি পর্যায়ের বৈঠক হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, সেখানেই চাঁপাইনবাবগঞ্জ ইস্যু সহ নানা বিষয়ের সুরাহা হবে। আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ছোটখাটো এ সময় ভূমি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, এ সেক্টরে হয়রানির বহু অভিযোগ আর দুর্নীতি এখন দেশের প্রধান সমস্যা। আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। তা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি আমার ইস্যু বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায়, আপনারা কোনো সময় দিবেন না। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সাভারে অনুষ্ঠিত হয়েছে কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সমুদা স্পেককেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ডের বার্ষিক সেলস কনফারেন্স 2025। 2 দিনব্যাপী এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস। আর এই সম্মেলনে সারা দেশের সেলস টিমের সদস্য, পরিবেশক সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় স্যাম বন্ডের 2024 সালের সাফল্য তুলে ধরা হয়, পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্য বিভিন্ন নির্দেশনা নিয়েও আলোচনা করা হয়। এই সম্মেলনে পরিবেশকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এছাড়া র্যাফেল ড্র সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। 2021 সাল থেকে সমুদা স্পেককেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ড বিভিন্ন অ্যাডহেসিভ ও গ্লু উৎপাদন ও বাজারজাত করে আসছে। এটা একটা ব্যবসায়িক প্রোগ্রাম, তো যারা এই ব্যবসায় ভালো করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং যারা ভালো করে তারা আগামীতে আরও ভালো করবে। তারপর আমাদের যে নতুন কার্যক্রম সেগুলো তাদেরকে অবহিত করা, আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন প্রোডাক্ট আনব।
বিপিএল এ দিনের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে 6 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। কিংসের করা 121 রানের জবাবে 19 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে 15 রান আসলেও শুরুর দাপট আর ধরে রাখতে পারেনি চিটাগাং। ব্যক্তিগত 19 রানে রিপন মন্ডলের বলে ফাহিম আশরাফকে ক্যাচ দিয়ে ফেলেন উসমান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে এক পর্যায়ে সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 56 রান। অধিনায়ক মিঠুনের 35, আরাফাত সানির 27 রানে শেষ পর্যন্ত 8 উইকেটে 121 রান দাঁড় করায় কিংস। এর জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে 32 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ল দাভিদ মালানের অপরাজিত 41 বলে 56 রানে 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নেমেছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। এদিকে প্রথমবারের মতো বিপিএল ট্রফি গেল রাজশাহীতে। সকাল 10:30টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে বিপিএল এর ট্রফি প্রদর্শনীর জন্য রাখা হয়। সর্বসাধারণের জন্য রাখা এই ট্রফি দেখতে ভিড় করেন শিক্ষার্থী, ক্রিকেট প্রেমী সহ সাধারণ মানুষ। অনেকেই সেলফি তুলে সাক্ষী হয়ে থাকেন এই ট্রফির সাথে। ট্রফিতে আলুপট্টি মোড় হয়ে রাজশাহী কলেজ, নগর ভবন, রেলগেট সহ মোট 5টি স্থানে প্রদর্শিত হবে। এরপরে ট্রফিটি যাবে রংপুরে। বিপিএল ট্রফি রাজশাহীর মানুষ খুব কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজনটা করার উদ্দেশ্য যে রাজশাহীর গোটা রাজশাহী শুধু না, আরও যারা যতগুলো বিভাগ আছে সবাই ক্রিকেট প্রেমীরা যেন খুব কাছ থেকে ট্রফিটা দেখতে পারে। যেহেতু রাজশাহীতে এসছে আমাদের রাজশাহীতে, তো এটা একটা আনন্দের একটা বিষয়, যে কারণে আমরা বিপিএল খেলাটা দেখতে বিপিএল এর যে ট্রফিটা এসেছে সেটা আমরা দেখতে এসেছি। অনুভূতিটা সত্যি অনেক ভালো। আমরা বিপিএল এর ট্রফি আমরা রাজশাহীতে দেখতে পাচ্ছি। অনুভূতিটা সত্যি প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগলো আর কি দেখে। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিকেল 4:30টার পরে এই ফল প্রকাশ করা হয়। এবার পাশের হার 45.62%। আর অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে 60,095 জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর দেখা গেছে 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য 5,372 পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছি, কিন্তু তারা যদি শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে বৈষম্য তৈরির চেষ্টা করে তাহলে সমর্থন প্রত্যাহার করব বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম। আর এর সাথে একাত্মতা জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন, শিক্ষকদের এমপিওভুক্তি ও বদলি দুটো দাবি যৌক্তিক। প্রশ্ন রাখেন, যেখানে শিক্ষকদের বদলির সুযোগ রয়েছে সেখানে কেন বদলি করা হচ্ছে না। এ সময় শিক্ষকরা বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষকদের চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না, বরং বিভাজন ও বৈষম্য সৃষ্টি করে বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শুধু এনটিআরসি এর সুপারিশ শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছেন, যা বৈষম্যমূলক। এই প্রজ্ঞাপন 2016 সালের পূর্বের নিয়োগপ্রাপ্তদের সাথে বৈষম্য বলে অভিযোগ তাদের। আমরা সবাই বদলি চাই, এক অংশকে বদলি দেওয়া এটা আমরা মানি না। কিছুদিন আগে একতরফা একটি বদলি নীতিমালা জারি করেছে, যেটাতে আমাদের প্রতি আকাশ ব্যবধান জুলুম করা হয়েছে। আমাদের এনটিএস সনদ আছে, আমরা অনেক মার্ক পেয়েছি, কিন্তু আমরা নিজ এলাকায় যেতে পারছি না। সরকার শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে চাকরি ক্ষেত্রে যে বৈষম্য আছে সে বৈষম্য দূর করবার বদলে সেটাকে আরো দীর্ঘ জীবন দেওয়ার চেষ্টা করছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবিলম্বে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সমাবেশ ও মানববন্ধন করে। সময় শিক্ষকরা 6 দফা দাবি জানায়। বলেন, সরকারি বিধি অনুযায়ী 40 বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা পেশায় দায়িত্বরতরা মানবেতর জীবনযাপন করছেন। 1994 সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের 500 টাকা সরকারিভাবে অনুদান দেওয়া হয়। পরবর্তীতে 2013 সালের 26,193টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বাকি প্রতিষ্ঠানের শিক্ষকদের জাতীয়করণ করা হয়নি। 13 সালে এসে প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে 40 বছর হয়ে গেল, আমাদের অধিকার ফিরিয়ে দেয় নাই। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ করা হলেও অদ্যাবধি পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাগৌসুর রহমান। তিনি কলেজের শিক্ষার্থীদের ফলাফল শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। আর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে 2024 সালের উচ্চ
মাধ্যমিক পরীক্ষায় মোট 2411 জন অংশগ্রহণ করে 2227 জনই জিপিএ 5 পায়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের 2 নেতার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের খাদুন এলাকায় তারা মানববন্ধন করেন। বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির ও যুবলীগ নেতা রায়হান কবির সুমন স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। গত 25 ডিসেম্বর দলবল নিয়ে এলাকায় মিলন ভূঁইয়ার বাড়িতে হামলা চালায়। ঘটনার পর রায়হান কবির সুমনকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করা হয় এই মানববন্ধন থেকে। নীলফামারীতে বিএনপি নেতার বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। দুপুরে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা 0 পয়েন্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বক্তারা অভিযোগ করেন, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হক আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে পুনর্বাসন করছেন। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েছেন তিনি। স্থানীয় জমি সংক্রান্ত সমস্যার কারণে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকিও দিয়েছেন, তাই দ্রুতই তাকে বহিষ্কারের দাবি জানান। রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব 17 গোল পোকল ফুটবল টুর্নামেন্ট 2025। শনিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এই ফাইনাল ম্যাচে ইগল ক্লাবকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাইরেটস ক্লাব। তৃতীয় অবস্থান অর্জন করে এফসি কপকোপা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোল বিডির আয়োজক নুসাইব জাফির, প্রতিষ্ঠাতা নাহিদ সুলতানা ও কণ্ঠশিল্পী আতিক ডালিম সহ আরো অনেকেই। বলিউড তারকা সাইফ আলী খানের উপরে হামলার ঘটনায় এবার নতুন মোড়। হামলাকারী সন্দেহে আটক করা হয়েছে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের এক যুবককে। মুম্বাই পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাদের ধারণা এই হামলাকারী বাংলাদেশি। অবৈধভাবে ভারত ঢুকে বসবাস করছিল বিজয় দাস নামে, আর ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে সাইফ আলী খানের বিলাসবহুল বাড়িতে। অর্থ আদায়ে ব্যর্থ হয়ে সাইফকে ছুরিকাঘাত করে বলেও জানায় পুলিশ। সুপারস্টার সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় কয়েকদিন ধরেই উত্তেজনা বলিউড পাড়ায়। হামলার 70 ঘন্টা পর থানে জেলা থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটকের দাবি করে মুম্বাই পুলিশ, যার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। অভিযুক্তকে আটকের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানালো, তাদের ধারণা 30 বছর বয়সী শেহজাদ বাংলাদেশের নাগরিক। দাবি, আটকের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত নানা জিনিস পর্যালোচনার পর তারা এই ধারণা পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি বলে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছি। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। কিছু জিনিস জব্দ করা হয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে তিনি বাংলাদেশি। নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ, বয়স 30। পুলিশ জানায়, কয়েক মাস আগে অবৈধ পথে ভারত প্রবেশ করে শেহজাদ। পরে দেশটিতে বিজয় দাস নামে বসবাস শুরু করে। কাজ করত একটি হাউসকিপিং এজেন্সিতে। ডাকাতির উদ্দেশ্যেই ফায়ার এক্সিট দিয়ে সাইফ আলী খানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। অর্থ পেতে ব্যর্থ হওয়ায় করে ছুরিকাঘাত। ভারতে প্রবেশের পর সে তার নাম পাল্টেছে। মুম্বাইয়ে বিজয় দাস নামে বসবাস করে আসছিল। 5-6 মাস আগে সে ভারতে আসে। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাইফের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রোববারও তাকে দেখতে লীলাবতী হাসপাতালে যান মা শর্মিলা ঠাকুর, স্ত্রী কাইনা কাপুর সহ অন্য স্বজনরা। বলিউড পাড়ার অনেক সেলিব্রিটিও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিয়েছেন। বুধবার গভীর রাতে সাইফের বাড়িতে প্রবেশ করে হামলাকারী। প্রথমে গৃহ পরিচারিকা তাকে দেখে চিৎকার করে উঠলে এগিয়ে আসেন সাইফ। এরপর সাইফকে 6 বার ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর অবস্থায় নেওয়া হয় লীলাবতী হাসপাতালে। সেখানেই হয় অস্ত্রোপচার। গুঞ্জন রয়েছে, সাইফের আগে শাহরুখ খানের বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল অভিযুক্তের। এর আগে এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দীর্ঘ 15 মাসের আগ্রাসন শেষে অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলো। স্থানীয় সময় বেলা 11:15 থেকে যুদ্ধবিরতি শুরু হয়। প্রায় 3 ঘন্টা বিলম্বের পর যুদ্ধবিরতি কার্যকরের এই ঘোষণা দেয় তেল আবিব। এরপরে গাজার সড়কে সড়কে আনন্দ উল্লাস শুরু হয়। চুক্তি কার্যকরের কথা শুনে রাস্তায় নেমে আসেন
সাধারণ ফিলিস্তিনিরা। আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলা বর্বরতাকে বিদায় জানান তারা। শর্ত অনুযায়ী আজ 3 নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। স্থানীয় সময় 8:30টার দিকে যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল হামাস ইসরায়েলের, কিন্তু কারিগরি কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা দেরি করে পাঠানো হয় নেতানিয়াহু প্রশাসনকে। এর আগে সম্ভাব্য মুক্তিপ্রাপ্তদের তালিকা না দিলে যুদ্ধবিরতি কার্যকর না করারও ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।